বেরোতে বেরোতে একটু রাত হয়ে গেল। আমি গেছিলাম কুসুমপুরে আমার অফিসের কর্মচারী তার মেয়ের অন্নপ্রাশনে। গল্প করতে করতে একটু বেলা হয়ে যায়। তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। সমীরবাবু বলেছিল আজকে রাতটা থেকে যেতে, কিন্তু মায়ের শরীরটা খারাপের জন্য আর থাকতে পারে, তাই জন্য বেরিয়ে পড়লাম। একটু তাড়াতাড়ি করেই হাঁটতে লাগলাম, না হলে শেষ ট্রেনটা পাবো না, না হলে আবার সেই কাল সকালে ট্রেন পাবো। স্টেশনে আসতে দেখি যে শেষ ট্রেনটা বেরিয়ে যায়। একবার ভাবলাম যে সমীরবাবুর বাড়িতে ফিরে যাই, তারপরে ভাবছি থাক আর যাব না, কয়েক ঘন্টারই তো ব্যাপার, আজকের রাতটা স্টেশনে কাটিয়ে দেব। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, দেখি একটা লোক এদিকে আসছে। লোকটা তখন বলছে, আপনি এখানে কি করছেন? এখানে রাতে কেউ থাকে না। আপনি যদি এখানে থাকেন আপনার বিপদ হতে পারে। আপনি রাতে এখানে থাকবেন না, এখান থেকে চলে যান আপনি। কথাটা বলেই সেই লোকটা সেখান থেকে চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম লোকটা মনে হচ্ছে পাগল টাগল হবে, তাই জন্য এরকম কথা বলছে। আমি আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মে থাকা বেঞ্চের ওপরে যেয়ে বসে পড়লাম। বেঞ্চে বসে থাকতে থাকতে একটু তন্দ্রাভাব চলে আসে। এমনিতেই আমি বেশি রাত জাগতে পারি না, তাই তখন আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ি। বেশ অনেকক্ষণ বাদে একটা কিছু আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। এদিক ওদিক দেখতে লাগলাম, কিছুই নেই সেখানে। আবার সেখানে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে সব লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে দিল। জ্বলতে নিভতে থাকতে থাকতে লাইটগুলো সব বন্ধ হয়ে যায়। তারপরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে দিল। এখানে দেখতে পাই যে অনেক ভূত পিশাচ আছে। তাদের কি ভয়ঙ্কর দেখতে, তাদের যেন চোখগুলো সব আগুনের গোলা। তখন তারা বলছে, তুই এখানে কি করছিস? তুই কি জানিস না রাতে এখানে কেউ আসে না? কেউ এখানে রাতে থাকলে আমরা মেরে আমাদের সাথে করে নি, আজ তোকেও মেরে আমাদের সাথে করে নেব। তারপরে দেখি যে তারা সবাই আমার দিকে এগিয়ে আসছে। তারপরে আমি সেখান থেকে প্রাণপণে উল্টো দিকে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা কিছুতে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। যখন পরে জ্ঞান ফিরে দেখি যে সকাল হয়ে গেছে, তখন আমার পাশে দাঁড়িয়ে আছে সেই রাতের লোকটা। তখন লোকটা বলছে, আমি তো আপনাকে বলেছিলাম আপনি স্টেশনে থাকবেন না, কিন্তু আপনি আমার কথা শোনেননি। স্টেশনে রাতে থেকেছেন, এই জন্যে আপনার এই অবস্থা। আমি তখন লোকটাকে জিজ্ঞেস করলাম, আসলে এরা কারা, এখানে ওরা কি করছে, আর এরাও এখানে কি করে এলো? লোকটা তখন বলছে, বেশ কিছু বছর আগে স্টেশনে এক দুর্ঘটনাতে ওই স্টেশনেই লোকগুলো মারা যায়। তারপরে স্টেশনে মধ্যে অতৃপ্ত আত্মা হয়ে রাতে ঘুরে বেড়ায়। কেউ যদি স্টেশনে রাতে চলে যায়, তারপরে ওরা হত্যা করে দেয়। আমি তারপরে যা হোক করে পরের দিন ট্রেনে করে শহরে চলে আসি।
ঘরে বসে বসে একটা বই পড়ছি, দেখি ফোনটা বাজতে লাগলো। ফোনের কাছে যেয়ে দেখি বড় মামা ফোন করেছে। ফোনটা তুলে জিজ্ঞেস করলাম, কেমন আছো মামা? মামা তখন বলছে, মামা বাড়িতে আসা বন্ধই করে দিয়েছিস যে কৃষ্ণ। কাজের চাপের জন্য আর যাওয়া হয়নি মামা। তোমরা কেমন আছো বলো আগে। আমরা তো ভালোই আছি, কিন্তু তোর দাদু তোকে দেখতে ইচ্ছা করেছে। তুই সময় পেলে একবার এখান থেকে ঘুরে যাস। আমি তখন মামাকে জিজ্ঞেস করছি, দাদু শরীর খারাপ নাকি? কি হয়েছে? এখন কেমন আছে দাদু? মামা তখন বলছে, দাদু শরীরটা ঠিক ভালো নেই। কিছুদিন আগে মাঠে যেতে যেতে পড়ে যাওয়ার কারণে হাঁটুতে চোট লেগেছে, তাই চলাফেরা করতে পারেনি আর। তুই একবার এখান থেকে ঘুরে যাস, দাদু তোকে দেখতে ইচ্ছা করেছে। তুই এলে দাদুর মনটা অনেক ভালো হবে। কিছুদিনের মধ্যেই ছুটি নিয়ে মা বাড়িতে একবার ঘুরে আসবো। দাদুকে আমার প্রণাম নিতে বলো। মামার সাথে আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। রমেশকেও একবার জিজ্ঞেস করি, দেখি ও আমার সাথে যায় কি না। রমেশকে ফোন করতে লাগলাম। রমেশ ফোনটা তুলে বলছে, হ্যাঁ বল কৃষ্ণ, হঠাৎ এই সময় ফোন করেছিস? আমি তখন বলছি, আমার মামা এই ফোন করেছিল, মা বাড়িতে আসার জন্য বলছে। দাদুর নাকি শরীরটা ঠিক ভালো নাই, আমাকে নাকি দেখতে ইচ্ছা করেছে দাদুর। তুই কি আমার সাথে যাবি? এই শনিবারই মা বাড়িতে যাব তাহলে। রমেশ তখন বলছে, ঠিক আছে, আমিও তোর সাথে যাব মা বাড়িতে। আমি আর রমেশ শনিবারে বিকালবেলা বেরিয়ে পড়লাম। রাস্তাটা জ্যাম থাকার কারণে গ্রামের দিকে ঢুকতে ঢুকতে বেশ রাত হয়ে যায়। আমি তখন ভাবছি, রাত হয়ে গেছে, গ্রামের দিকে রাতে বাইক চালানো ঠিক সুবিধা হবে না, ডাকাতেরও উপদ্রব থাকতে পারে। তাই ঠিক করি সামনের কোনো একটা গ্রামের বাড়িতে আশ্রয় নিয়ে রাতটা কাটিয়ে নেব। আমি তখন রমেশকে জিজ্ঞেস করলাম, রাতটা নয় সামনের কোনো একটা গ্রামের বাড়িতে আশ্রয় নিয়ে নিই। রমেশ তখন বলছে, তাই হোক তাহলে, সামনের কোনো একটা গ্রামের বাড়িতে রাতটা নয় কাটিয়ে দিই, সকালে আবার যাওয়া হবে। এদিক ওদিক দেখতে দেখতে যেতে যেতে সামনের একটা বাড়ি দেখা গেল। আমরা তাই ঠিক করি ওই বাড়িতে যেই আজকের রাতটা আশ্রয় নিই। গ্রামের ঢোকার মুখেই একটা সাইনবোর্ড দেখা গেল। সাইনবোর্ডে লেখা আছে, গ্রামটা পরিত্যক্ত, গ্রামের মধ্যে ঢোকা নিষিদ্ধ আছে। আমরা সেটা বেশি গুরুত্ব না দিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। সামনের একটা বাড়িতে দেখে আমরা জোরে জোরে ডাকতে লাগলাম, বাড়িতে কেউ আছেন নাকি? কেউ কি শুনতে পাচ্ছেন? দেখি বাড়ি থেকে কোনো সাড়া শব্দ আসছে না। তাই আমরা ভাবতে ভাবতে বাড়িটার ভেতরে যা ঠিক করি। বাড়িটার ভেতরে ঢুকে দেখি কেউ কোথাও নেই। তাই ঠিক করি আজকের রাতটা এখানেই কাটিয়ে দেব। ঘরের মধ্যে একটা বিছানাও আছে, বিছানার মধ্যে আমরা শুয়ে পড়লাম। মাঝরাতে একটা কিছু অদ্ভুত আওয়াজে আমাদের ঘুমটা ভেঙে গেল। উঠে এদিক ওদিক দেখতে লাগলাম, রমেশ এখনো ঘুমিয়ে আছে। আমি রমেশকে ডাকতে লাগলাম, রমেশ, রমেশ ওঠ। রমেশ যখন উঠল, রমেশকে আমি বলছি, কেউ মনে হচ্ছে কি বাইরে দাঁড়িয়ে আছে। আমরা দুজনে মিলেই বাইরে বেরিয়ে দেখি, সেটা দেখে আমরা ভয়ে কাঁপতে লাগলাম। সেখানে কয়েকজন কঙ্কালসার দেহ মাত্র দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তারা হাসতে লাগলো। ওরা আমাদের দেখে বলছে, তোরাও মরার জন্য এখানে চলে এসছিস, আজকে তোদের আগুনে পুড়িয়ে মারবো আমরা। আমরা ভয়ে আতঙ্কে ছুটতে যাবই। সেই সময়
কঙ্কালসার দেহগুলো আমাদের গলা ধরে চাগাতে লাগলো। আমরা ছাড়ানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণহীন মৃতদেহটা ক্ষীণ হতে লাগলো। সেই মৃতদেহটা ধরে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। মরার আগেই একটা কথাই খালি ভাবতে লাগলাম, আজকে আমার জন্যে প্রিয় বন্ধুটা মারা গেল।